হঠাৎ আজ রাতে পালিয়ে গেলেন ডক্টর ইউনূস সহ ২০ জন উপদেষ্টা। জামায়াত বিএনপির ষড়যন্ত্র সফল। এই সরকার এবং তার যে উপদেষ্টা তাদের তো পালাতে হবে নিশ্চিত। হ্যাঁ, তাদের তো না পালানোর বাংলাদেশে থাকার কোনো উপায় নেই, পালাতে তো হবেই, এবং তারা যেখানে পালাই যাবে সেই জায়গাতে গিয়েও তারা নিস্তার পাবে। এদিকে আজ বিএনপি এবং জামাতের চাপে ডক্টর ইউনূস পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। অনেক উপদেষ্টারাও দেশ ছাড়ছে। আজ রাতে শাহবাগ উত্তাল ডক্টর ইউনূসের বাসভবন যমুনা সবার দখলে। প্রিয় দর্শক, আলামত সম্ভবত খুব একটা ভালো মনে হচ্ছে না। আমরা যারা সাধারণ মানুষ তাদের জন্য নয় নিশ্চয়ই, ডক্টর ইউনূস সরকারের জন্য লক্ষণগুলো খুব বেশি ভালো মনে হচ্ছে না। সরকার একতরফাভাবে যেভাবে এগিয়ে যাচ্ছিল চুক্তি প্রক্রিয়া নিয়ে, একটা দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী তার জন্য নিরাপদ। কথাটা কি ভুল নাকি সঠিক, এটা ব্যাখ্যা করছে। জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান। কেন উপদেষ্টাদের পরিবার দেশ ছাড়ছেন? অন্তর্বর্তী সরকারের অন্তত ৯ জন উপদেষ্টা পরিবারের সদস্যরা ইতিমধ্যে দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছেন। ৯ থেকে ১১ তারিখের মধ্যে আরও অনেকে পাড়ি জমাবেন। ইতিহাস বলে বড় ধরনের পট পরিবর্তনের আগে অনেক সময় প্রভাবশালী মহলে এক ধরনের দেশ ছাড়ার হিড়িক দেখা যায়। চারদিকে এখন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা দেশ থেকে পালিয়ে যাবেন নির্বাচনের আগেই। কারণ দেশের মধ্যে যেই অস্থিতিশীল পরিবেশ, এই অস্থিতিশীল পরিবেশ দেখে দেশের প্রত্যেকটা জনগণ ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্দোলন করতেছে। গত ২ দিন আগে দেখেছিলেন ডক্টর ইউনূসের বাসভবনের সামন এক প্রকার ঘেরাও করে ফেলেছিল ইনকিলাব মঞ্চের শিক্ষার্থীরা। তারপর পুলিশ সেনাবাহিনী সেই শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছিল। আজকে দেখতে পারি, আজ রাতে দেখতে পারি নতুন ঘটনা ঘটে এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট উত্তাল হয়ে যায়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ডক্টর ইউনূস সহ উপদেষ্টাদের অবস্থা এবং দেশের রাজনীতির অবস্থা সবকিছু আমরা দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে। এই সরকার এবং তার যে উপদেষ্টা, আমি জানি না, তাদের তো পালাতে হবে নিশ্চিত। হ্যাঁ, তাদের তো না পালানোর বাংলাদেশে থাকার কোনো উপায় নেই। হয়তো ৬ মাস থাকতে পারে, ১ বছর থাকতে পারে, কিন্তু এরপরে না পালানোর কোনো পালাতে তো হবেই, এবং তারা যেখানে পালাই যাবে সেই জায়গাতে গিয়েও তারা নিস্তার পাবে। তারা এত দুর্নীতি এবং এত সব অনিয়ম করেছে। এবং এইরকম পরিস্থিতিতে যদি নির্বাচন হয়, যদি যেই আপনার সরকার গঠন করুক, তাদের পক্ষে বাংলাদেশের অর্থনীতি, তারপরে আমলাতন্ত্রে যে আপনার স্থবিরতা, সেনাবাহিনীর মধ্যে যে স্থবিরতা, তারপরে আপনার নতুন কোনো ইনভেস্টমেন্ট নাই, তারপরে বেকারত্ব, কোনো নতুন চাকরি বাকরি নাই, প্রত্যেকটা জিনিসকে সামাল দেওয়া খুবই কঠিন। এবং যার প্রেক্ষিতে ১ বছর ২ বছর ৩ বছরের মাথায় নতুন একটা নির্বাচন করতে হবে। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের সমর্থন, পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের সমর্থন কিন্তু নিম্নবিত্ত দরিদ্র লোকদের ভেতরে এবং বাকি অনেকের ভেতরেও কিন্তু নতুন একটা চিন্তা এসছে, এবং আওয়ামী লীগের সমর্থন কিন্তু খুব দ্রুত গতিতে বাড়ছে। সুতরাং এরকম একটা পরিস্থিতিতে আওয়ামী লীগের যারা নেতৃত্ব, তারা চিন্তা করছেন যে এই ইউনূস সাহেবের যে এটা তার যে শাসন, তার যে এই ইলেকশন রেফারেন্ডাম, প্রত্যেকটা জিনিস প্রশ্নবিদ্ধ। তারা যে জুলাই চার্টার করেছে, সেটা তো বিএনপি ওইটার একটা বড় স্টেক হোল্ডার ছিল। তারা তো বলে দিল যে এটা জাতির সাথে একটা বড় প্রতারণা। তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেই প্রত্যেকটা তারা বাতিল করে দিয়েছে। এবং এই সর্বোচ্চ লোকজন, ডক্টর ইউনূস, নোবেল লরিয়ে, আলী রিয়াজ, আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ান একজন বুদ্ধিজীবী, তারা এরকম প্রকাশ্যে আপনার প্রতারণা করে তারা একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছেন ইউএস এর কাছ থেকে, যে বাংলাদেশকে এই করতে হবে, এবং সেই অ্যাসাইনমেন্টের মধ্যে আমার মুক্তিযুদ্ধ, সংবিধান, সেগুলোকেও আপনার বাতিল করে দেওয়া করেছে। সেই জিনিসটাকে আমার মনে হয় যে মানুষ কোনোভাবে ভালো হিসেবে নেবে, এবং আওয়ামী লীগ নেতৃত্ব সেটাকে বিবেচনায় নিয়ে তারা দেখছেন যে ওদের ভবিষ্যতে একটা চমৎকার একটা সুটেবল বাস্তবতা আসবে, এবং সেখানে নির্বাচনও হবে, এবং সেটার মধ্যে আওয়ামী লীগ আবার নতুন করে ফিরে আসবে। আওয়ামী লীগের তৃণমূলী নেতাকর্মীরা হয়তো বাস্তবতার একটা ভিন্ন জায়গা থেকে কাউকে ভোট কেন্দ্রে যেতে হবে, কিন্তু কারাগারে যারা রয়েছেন, ভিআইপি কারাবন্দী, যেমন সাবেক মন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী সামানিফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তারা কেন পোস্টাল ব্যালটে সিল মারলেন অথবা পোস্টাল ব্যালটের মাধ্যমে তারা ভোট দিলেন? কেন তার আগে নিবন্ধিত হলেন পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য? আমরা সাধারণ মানুষের বা যে ফ্লোটিং ভোটার অথবা আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা ভোটার রয়েছেন, তাদের নিয়ে বিশ্লেষণের জায়গাটি অনেক জায়গা থেকে করতে পারি, কিন্তু তারা কেন এই সিদ্ধান্ত দিলেন? যেমন গণমাধ্যমে এসে থেকে তারা ভোট প্রয়োগ করেছেন। আমি আসলে এই খবরের যে সত্যতা, সেটা নিয়ে আমি নিশ্চিত যে তারা আদৌ অ্যাপ্লিকেশন করেছেন কিনা, আদৌ ভোট দিবেন কিনা। একটা হতে পারে যে তাদের, আমরা তো নিজেরা, আপনিও কারাগারে ছিলেন, আমিও কারাগারে ছিলাম, সেখানে যোগাযোগের যে ব্যবস্থা, আপনার একটা মাত্র পত্রিকা দেওয়া হয়, আমরা সেই পত্রিকা আবার কখনো কখনো বন্ধ থাকে, এবং বাইরের জগতের সাথে পুরোপুরি যোগাযোগ ছিল। সুতরাং যারা ওখানে আছেন, তারা হয়তোবা ওই দলীয় যে ইনস্ট্রাকশন, সেটা হয়তোবা তারা পান না, কিংবা তাদের বিবেচনা যদি এটা হতে পারে, আমি জানি না, কে কোন ভোট দেবেন, সেটা তো তার ব্যক্তিগত বিবেচনা। কিন্তু তারা যেহেতু মিথ্যা মামলায়, আমি সবার কথা বলছি না, আমি ব্যক্তিগতভাবে আপনার আসাদুজ্জামান নূরকে চিনি,
তার সাথে ছিলাম, তারপরে তৌফিক ইলাহি চৌধুরীকে চিনি, তার সাথে ছিলাম, তারপর অধ্যাপক আবুল বারকারকে চিনি, তার সাথে ছিলাম, তারপরে আপনার ব্যারিস্টার মেহেদী সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল, তার সাথে ছিলাম। এদের প্রত্যেকেই মিথ্যা মামলা দিয়ে 15 মাসের বেশি আপনার জেলে আপনার রাখা হয়েছে, যেটা ক্যামেরার লেন্স জুম আউট করেও এই মিছিলের শেষ মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য নয়, কিংবা গ্রাফিক্সের কারসাজিও নয়। ঢাকা রাজপথে যা ঘটলো তা এক কথায় অবিশ্বাস্য। মিরপুরের ইতিহাসে এমন দৃশ্য এর আগে কখনো দেখা যায়নি। হাজার হাজার নারী, কারো মুখে বোরকা, কারো পরনে হিজাব, আবার কেউ বা সাধারণ শাড়িতে, সবাই ঘর ছেড়ে রাজপথে নেমে এসেছেন। কিন্তু কেন, কি এমন ঘটলো যে ঢাকা রাজনীতিতে নারীদের এই অভাবনীয় জাগরণ? দর্শক, ঢাকা 15 আসন অর্থাৎ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের আসনে আজ যা ঘটলো তা বাংলাদেশের নির্বাচনী সমীকরণকে পুরোপুরি উল্টে দিয়েছে। স্থানীয়রা বলছেন, মিরপুরের মাটিতে নারীদের এত বড় শোডাউন অতীতে কোনো রাজনৈতিক দলই করতে পারেনি। সংখ্যাটা কত? 10,000, 15,000, নাকি তারও বেশি? গুণে শেষ করা কঠিন। তবে এদের চোখে মুখে একটাই বার্তা, পরিবর্তন। আমরা শুরুটা ক্যাপচার করতে পেরেছি, কিন্তু মিছিলের শেষটা ক্যাপচার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এই নারীরা কেউ ভাড়া করা লোক নন, কেউ বিরিয়ানির প্যাকেট বা 500 টাকা লোভে আসেননি। এরা এসেছেন নিজেদের নিরাপত্তা, সম্মান আর অধিকারের দাবিতে। রাজনীতিতে এতদিন যাদের সাইলেন্ট ভোটার ভাবা হতো, তারাই আজ ফ্রন্ট লাইনের যোদ্ধা। রাজনীতি মানেই হলো পারসেপশন বা দৃশ্যমানতা, আর সেই দৃশ্যমানতার লড়াইয়ে আজ কে জিতলো আর কে হারলো তা একদম দিনের আলোর মতো পরিষ্কার। তার আগে ঠিক এই একই আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন নারী পুরুষ মিলিয়ে একটি মিছিল করেছিলেন। আমরা সেই ফুটেজও দেখেছি। কিন্তু আজকে জামায়াতের শুধু নারীদের মিছিলটির সাথে যদি সেটা তুলনা করেন, তবে মিল্টন সাহেবের মিছিলটি আজকের এই জনসমুদ্রের 10 ভাগের 1 ভাগও ছিল না। ভাবা যায় যে মিরপুরকে একসময় বিএনপির দুর্গ বলা হতো, আজ সেখানে ধানের শীষের এমন করুণ দশা কেন? জনগণ এখন তুলনা করছে একবার সে ডাক্তার শফিকুর রহমানের মতো জাতীয় নেতা, যাকে নারীরা নিজেদের অভিভাবক মনে করছেন, আর অন্য পাশে স্থানীয় বিএনপি নেতা। নারীরা দেখছে কার মিছিলে শৃঙ্খলা আছে আর কার মিছিলে বিশৃঙ্খলা। বিএনপির মিছিলে লোক আনার জন্য টাকা খরচ করতে হয়, আর জামায়াতের মিছিলে নারীরা নিজের ভাড়ায় নিজের ইচ্ছায় আসছেন। এই যে স্বতঃস্ফূর্ততা, এটাই ভোটের বাক্সে আসল ব্যবধান করে দেবে। তবে এই মিছিল আরও একটা বড় মিথ বা ভুল ধারণা ভেঙে চুরমার করে দিয়েছে। এতদিন বলা হতো জামায়াত মানেই শুধু বোরকা পরা নারীদের দল, কিন্তু আজকের ফুটেজগুলো একটু খেয়াল করে দেখুন। বোরকা আর নিকাবের পাশাপাশি প্রচুর সংখ্যক নন হিজাবি নারীরাও আছেন। জিন্স পরা, শাড়ি পরা আধুনিক নারীরাও হাতে দাঁড়িপাল্লার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। এর মানে কি? এর মানে হলো মানুষ এখন দল, মত এবং পোশাকের ভেদাভেদ ভুলে গেছে। একজন আধুনিক নারীও রাস্তায় ইফটিজিং এর শিকার হতে চান না। তারা দেখছেন জামায়াত ক্ষমতায় থাকলে তাদের এলাকায় নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবেন। তাই আজ হিজাবি আর নন হিজাবি বোনরা কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দিচ্ছেন। এই যে নারীদের জাগরণ, এটা কি শুধুই ঢাকার চিত্র? একদমই না। বগুড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, সারা বাংলাদেশের চিত্র এখন একই। বগুড়াকে বলা হয় বিএনপির ঘাঁটি বা দুর্গ। সেই দুর্গেও এখন বড়সড় ফাটল ধরেছে। সেখানেও নারীরা দলে দলে জামায়াতের দিকে ঝুঁকছে। এমনকি তারেক রহমানের আসন হিসেবে পরিচিত বগুড়া 6 আসনেও জামায়াতের শোডাউন সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। সাতক্ষীরায় জামায়াতের নারী সমাবেশ দেখে মনে হয়েছে যেন জনসমুদ্র। খুলনায় নারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। তৃণমূলের এই নারীরা যখন মাঠে নামেন, তখন কোনো ষড়যন্ত্রই আর কাজে আসে না। তারা কোনো গুন্ডার কথাই নয়, বরং মার্কায় সিল মারার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বিএনপি অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল যে জামায়াত এবার নারী ভোটে বাজিমাত করবে। তাই তারা শুরু করেছিল এক নোংরা খেলা, ফিয়ার মঙ্গারিং বা ভীতি প্রদর্শন। তাদের ন্যারেটিভ ছিল জামায়াত আসলে নারীরা ঘরবন্দি হবে, কিন্তু ফল হলো ঠিক উল্টো। নারীরা ভয় না পেয়ে আরও বেশি করে জামায়াতের দিকে ঝুঁকছে। বিএনপির এই নেগেটিভ ক্যাম্পেইন তাদের জন্যই এখন লস প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে। জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তারেক রহমান। অর্থাৎ আওয়ামী লীগকে এক প্রকার গ্রিন সিগন্যালই দিয়ে দিলেন যেন বিএনপি চেয়ারম্যান। নিজ দলে ভোট টানতেই হোক বা অন্য কোনো কারণ, আওয়ামী লীগকে বেশ সমীহ করেই কথা বলতে দেখা যাচ্ছে বিএনপি নেতাদের। মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যেই ঘোষণা দিয়েছেন, ভালো আওয়ামী লীগারদের কোনো ধরনের হয়রানি করবে না বিএনপি। এবার তারেক রহমান বললেন, রাজনীতি করার অধিকার সবারই আছে, সে যদি হয় শেখ হাসিনার সন্তানও। শেখ হাসিনাও যেহেতু এখনো সক্রিয়, আদতে গ্রিন সিগন্যালটা শেখ হাসিনার দিকেই বর্তায় বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য রেখেছেন তা কেবল একটি রাজনৈতিক মন্তব্য নয়, বাংলাদেশের আগামী রাজনীতিতে এক সুদূর প্রসারী বিনিয়োগ বলেই মনে করছেন বিশ্লেষকরা। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যখন রাজনৈতিক মেরুকরণ তীব্র, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হয়েছে, ঠিক সেই মুহূর্তে তারেক রহমানের ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট করেছেন,
শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে জনগণের আদালতের উপরই সব ছেড়ে দিয়েছেন তিনি। বলেছেন, যদি কাউকে মানুষ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তারেক রহমান নিজেকে একজন প্রতিহিংসা পরায়ণ নেতার বদলে একজন গণতান্ত্রিক স্টেটসম্যান হিসেবে উপস্থাপন করলেন, যিনি ব্যক্তিগত আক্রোশের ঊর্ধ্বে উঠে আইনের শাসন ও জনমতের উপর ভরসা রেখেছেন। বিশ্লেষকরা মনে করছেন, তারেক রহমানের এই বক্তব্যের পেছনে কাজ করছে গভীর রাজনৈতিক অঙ্ক। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটি উদারতা, কিন্তু এর নেপথ্যে রয়েছে ভোট ব্যাংকের হিসেব নিকেশ এবং মাঠের রাজনীতির বাস্তবতা। বর্তমানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে সক্রিয় রয়েছে জামায়াতে ইসলামী, সাংগঠনিকভাবে শক্তিশালী এবং মাঠ দখলে জামায়াত বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই পরিস্থিতিতে জামায়াতকে এককভাবে মোকাবেলা করা এবং নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিএনপির প্রয়োজন একটি বিশাল ভোট ব্যাংক। বিভিন্ন জরিপ বলছে, আওয়ামী লীগের ঐতিহ্যবাহী ভোটারদের একটি বড় অংশ, যারা বর্তমানে নেতৃত্বহীন এবং হতাশ, তারা জামায়াতের উত্থান ঠেকাতে বিএনপির দিকে ঝুঁকছেন। এমনকি বিএনপির নীতি নির্ধারকরাও মনে করছেন, আওয়ামী লীগের ভোটাররা শেষ পর্যন্ত বিএনপিকেই বেছে নেবে মন্দের ভালো বা সেকুলার স্পেস ধরে রাখার স্বার্থে। ঠিক এই জায়গাটিতেই বিএনপি সফট গেম খেলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভালো আওয়ামী লীগারদের হয়রানি না করার ঘোষণা এবং তারেক রহমানের এই গ্রিন সিগন্যাল সবই এক সুতোয় গাঁথা, এমনই মত বিশ্লেষকদের। মাঠের রাজনীতিতে আরেকটি দৃশ্যমান পরিবর্তন হল আওয়ামী লীগের তৃণমূল এবং মধ্যম সারির নেতাকর্মীদের দলবদল। বিগত 1.5 বছরে মামলার খড়গ এবং আন্তর্জাতিক কোণঠাসা অবস্থা থেকে বাঁচতে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন বা করার অপেক্ষায় আছেন। বিএনপিও কৌশলগত কারণে এদের সাদরে গ্রহণ করছে। এর মাধ্যমে দুটি লক্ষ্য অর্জিত হচ্ছে। প্রথমত, স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে পুরোপুরি নিষ্ক্রিয় করে দেওয়া এবং দ্বিতীয়ত, জামায়াত শিবিরের বিপরীতে নিজেদের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান যখন বললেন, যদি কেউ অর্থাৎ আওয়ামী লীগ যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, জনগণ যদি তাকে স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার আছে, তখন তিনি আসলে এই বার্তাটিই দিচ্ছেন যে বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে রাজনৈতিক সহ অবস্থানে বিশ্বাসী, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও বিএনপির গ্রহণযোগ্যতা বাড়াবে। বিশেষ করে পশ্চিমা বিশ্ব যখন বাংলাদেশে একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে তাকিয়ে আছে, তখন প্রধান বিরোধী নেতার মুখে এমন সহনশীল বক্তব্য তার ভাবমূর্তি উজ্জ্বল করবে। নির্বাচনী জোট ও সরকার গঠন নিয়েও তারেক রহমান অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছেন। জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের প্রস্তাব তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন। তার যুক্তি হলো, আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে কিভাবে আমি সরকার গঠন করি। বিএনপি আওয়ামী লীগের একটা বিরাট যৌথ প্রজেক্ট ব্যর্থ হয়ে গেছে। বিএনপি আওয়ামী লীগ নির্বাচনের আগে শেষ ধরা খেয়েছে। সম্ভবত তাদের আর কোনো ষড়যন্ত্র আর কাজে আসবে না। তাদের ষড়যন্ত্র ব্যাকফায়ার করেছে। দর্শক, বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছিল বিএনপি এবং আওয়ামী লীগ। ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করেছিল বিএনপি এবং আওয়ামী লীগ, কিন্তু ইনকিলাব মঞ্চ, জামায়াত ইসলামী, এনসিপি, এমনকি ডক্টর ইউনূস সরকার, তাদের অসাধারণ রাজনীতির ফলে তাদের এই প্রজেক্ট মাঠে মারা গেছে। এখন তার কোনো ঘোলা পানিতে মাছ শিকার করতে পারেনি। পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। ধন্যবাদ দিতে হয় ইনকিলাব মঞ্চকে, শরীফ ওসমান হাদির সংগঠনকে। দর্শক, কি ঘটেছে দেখেন, বিএনপি এবং আওয়ামী লীগ যে এখন এক ও অভিন্ন, তাদের চরিত্র যে এক, তাদের লক্ষ্য উদ্দেশ্য যে সাময়িক সময়ের জন্য মিলে গেছে, যেমন এটার প্রতি টাইমিং তার এবং পানি যেরকম পার্মানেন্টলি মিলে না, ফর দি টাইমিং মিলে যায়, কিছুক্ষণ পর আবার আলাদা হয়ে যায়। তো বিএনপি আওয়ামী লীগ পার্মানেন্টলি কখনো মিলতে পারবে না। আওয়ামী লীগ আসলে আবার বিএনপিকে পেটাবে, কারণ বিএনপি আওয়ামী লীগের যে লুটপাটের রাজনীতি, এই রাজনীতির মূল হচ্ছে লুটপাট, চাঁদাবাজি, দখল। এখন এই জায়গাটা নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে দ্বন্দ্ব। এক গ্রুপ খেতে পারলে আর এক গ্রুপের সাথে তো মারামারি বাঁধবে। তাদের মৌলিক সমস্যা হচ্ছে এটা, আদর্শিকভাবে তাদের মধ্যে মিল, কিন্তু তারা তো আর আদর্শিক রাজনীতি করে না। তারা রাজনীতি করে দখলের রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি। জিনিস একটা, খেতে চায় দুই দল, মারামারি তো বাঁধবেই। এই জন্য বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো মিল দীর্ঘমেয়াদে কখনোই সম্ভব নয়। তো দর্শক, এবং এখন বিএনপি ভোটের রাজনীতির স্বার্থে একদম নিচে নেমে গেছে। আপনারা জানেন, আওয়ামী লীগকে সরাসরি যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য সরাসরি আওয়ামী লীগকে তেল দিচ্ছেন।
রমেশ চন্দ্র মজুমদার যে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এইখানে আমরা দেখতে পারি যে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং উপদেষ্টাদের দেশ ছাড়ার বিষয় বা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, উসমান হাদি বা অন্যদিকে তারেক রহমান, জামাত ইসলামী সবাই দিয়ে একটা চাপ যায় ডক্টর ইউনূসের উপর। এইটা নিয়েই অনেকে অনেক কথা বলে এবং দেশের নির্বাচনের প্রেক্ষাপট নিয়েও সবার মন্তব্য প্রকাশ করে, বিভিন্ন পরিকল্পনা আমরা দেখতে পারি। দর্শক শ্রোতা, এই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে এবং এই বিষয়গুলো নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কী? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।